মা, তুমি আর বাবা মিলে আমার লাইফটাকে শেষ করে দিলে। আমি তো এমন জীবন চাইনি। কেন তোমরা আমাকে এমন ফালতু গাইয়া একটা মেয়ের সাথে বিয়ে দিলে? তবে শুনে রাখো, আমি কোনোদিনও এই মেয়েকে বউ হিসাবে মেনে নিব না। তখনই নাভানের বাবা ধমক দিয়ে বলল, বুঝে শুনে কথা বল নাভান, তুই শিক্ষিত একটা ছেলে হয়ে এরকমটা বলতে পারিস না। সোজা রুমে যা। না, তোমরা যা চেয়েছো পেয়েছো, আমি এই মুহূর্তে এক্ষুনি চলে যাব। বলেই সে রাগে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা মা দুজন দুজনের চেহারার দিকে তাকিয়ে আছে। রুমে ফোনের স্ক্রিনে স্বামীর সাথে অন্য মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে রইল ইনায়া। ফর্সা মুখশ্রী টুকটুকে লাল হয়ে রয়েছে তার, লাল ঠোঁটগুলো তীর করে কাঁপছে তার। সবকিছু অসহ্য লাগছে তার কাছে। আর দাঁড়িয়ে থাকতে না পেরে ঠাস করে বসে যায় ফ্লোরে। সে দেখলো নাভান আর অদিতির বেশ কিছু অন্তরঙ্গ ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে অদিতি। ইয়ানা ভাবতে পারছে না কতটা নির্লজ্জ হলে কেউ এসব করতে পারে। বুকটা প্রায় জ্বলে যাচ্ছে তার। নাভান তার স্বামী, সে কি করে তার স্ত্রীর অধিকার অন্য কাউকে দিতে পারে? কিন্তু নাভান তো তাকে স্ত্রী হিসাবে মানেইনি। কথাটা মনে হতেই নিজের জন্য বিদ্রুপের হাসি দিল ইয়ানা। তার মুখটাও তো দেখেনি তার স্বামী। আবার মোবাইলের দিকে তাকায়, রাগে ফোনটা দরজার দিকে ছুঁড়ে মারে সে। সেই থেকে খাটে হাঁটু গুজে বসে আছে ইয়ানা। এমন সময় নিধি এসে তাকে দেখে বলল, ভাবি তোমার কি হয়েছে? সে কখন থেকে এভাবে বসে আছো? না বোন, কিছু না, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। না, আর একা থাকতে হবে না। তখনও আসলাম, বলছো একা থাকতে দাও। এখন কোনো কথা না বলে আমার সাথে এসো আর চেঞ্জ করে নাও। এক প্রকার জোর করেই নিধি তাকে নিয়ে যায়। একা একা বসে আছি। নিধি এসে অনেকবার খাবার জন্য জোরাজুরি করলেও কিছুই মুখে দেয়নি সে। অনুভূতি শূন্য হয়ে বসেছিল পুরোটা সময়। এত কিছুর ভেতর একবারও সোহানা মির্জা ইয়ানার কাছে আসেনি। হয়তো কিছু অপরাধবোধ তাকে নিস্তব্ধ করে দিয়েছে। বসা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায় ইয়ানা। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই হঠাৎ করে ইয়ানার পা ধরে লুটিয়ে পড়ে একজন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয় ইয়ানা। সামনে তাকিয়ে সোহানা মির্জাকে দেখে। তার পা জড়িয়ে ধরে কাঁদছে তিনি। একটু দূরেই তার ফোন হাতে দাঁড়িয়ে আছে নাহিদ মির্জা। ইয়ানা চটজলদি সোহানা মির্জার সামনে বসে পড়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এসব কি করছো মামুনি? তোমাকে এমন মানায় না। মারে, ক্ষমা করে দে আমাকে। আমি স্বার্থপরের মতো তোর জীবনটাকে নরক বানিয়ে দিলাম। তুমি ক্ষমা কেন চাইছো? ক্ষমা আমার তোমার কাছে চাওয়া উচিত। আমার কারণে তোমার ছেলে বাড়ি ছেড়েছে। ওর কথা আর বলবে না ইয়ানা। ওকে আমি আর নিজের ছেলে বলে মানবো না। সোহানা মির্জার কঠিন মুখে তাকিয়ে রয় ইয়ানা। কি বলবে এই কথার প্রেক্ষিতে? আজ না হয় কাল নাভান ঠিক বাড়িতে ফিরে আসবে, তখন কেউ আর রাগ করে থাকতে পারবে না। ইয়ানা নাহিদ মির্জার দিকে তাকাতেই তার হাতে নিজের ফোন দেখতে পায় সে। কণ্ঠে বিচলিত হয়ে সে দুজনের দিকে তাকিয়ে বলে, অদিতি আপুর ব্যাপারে তোমরা আগে থেকেই জানতে? তাহলে কেন আমাকে আগে বলো? আর এই বিয়ে কেন হতে দিলে তোমরা? সোহানা মির্জা মাথা নুয়ে থাকে। নাহিদ মির্জা তাদের পাশে এসে বসে। ইয়ানার মাথায় হাত রেখে বলে, আমরা অদিতির ব্যাপারে জানতাম, কিন্তু ব্যাপারটা যে এতটা খারাপ হবে তা ঠাউর করতে পারিনি। আগে জানলে নাভানের কথাই মানতাম, কখনো না। তুমি ভাবলে কি করে ওই রকম বাজারের মেয়েকে আমি এই বাড়িতে মেনে নিতাম? স্ত্রীর কান্নারত কঠোর চোখে তাকিয়ে সে বুঝতে পারল পুত্রের প্রতি তার অসীম ঘৃণা বিরাজ করছে। নাহিদ মির্জা সোহানাকে আর কিছুই বলতে পারল না। সোহানা ইয়ানার হাত ধরে বলে ওঠে, আজকে থেকে তুমি আমার পরিচয়ে বাঁচবে, আমার মেয়ে হয়ে। নাভান শাহরিয়ারের নাম হৃদয় থেকে মুছে ফেলো। জানি কষ্ট হবে, কিন্তু তোমাকে করতেই হবে। এত কষ্ট কি করে ভুলবে সে? স্বামী নামক মানুষটিকে কি ভোলা এত সহজ হবে? একের পর এক ড্রিঙ্কস করেই চলেছে নাভান। চোখ দুটো তার টুকটুকে লাল হয়ে আছে। বাড়ি থেকে আসার পর থেকেই অশান্তিতে আছে সে। অফিস কাজ কিছুই ভালো লাগছে না তার। মায়ের সাথে বেশি রুড হয়ে গেছিল এবার, কিন্তু তার কাছে আর কিছুই করার ছিল না। পিঠের উপর কেউ হাত রাখতেই পেছনে ফিরে তাকায় নাভান। একটা ছোট ওয়েস্টার্ন ড্রেস পরে দাঁড়িয়ে আছে অদিতি। মুখে তার চমৎকার হাসি। নাভানের হাত থেকে ড্রিঙ্ক গ্লাসটা নিয়ে নাভানের পাশে বসে সে। দুহাত দিয়ে অদিতির কোমর জড়িয়ে ধরে নাভান। অদিতি নাভানের গালে হাত রেখে আদুরে গলায় বলে ওঠে, কি হলো তোমার? বিডি থেকে ফিরে এসে একদম বদলে গেছো তুমি। আই ডোন্ট নো, কেমন যেন অস্থির লাগছে সবকিছু। গাল থেকে অদিতির হাত সরিয়ে বলে উঠল নাভান। অদিতি কুটিল হেসে নাভানের কানে কানে স্লো ভয়েসে বলে ওঠে, ওকে লেটস গো। কোথায়? তোমার অস্থিরতা কমাতে। নাভান অনেকটা বিরক্ত হয়ে অদিতিকে নামিয়ে দিল। দাঁড়িয়ে অস্থির ভঙ্গিতে মাথা চেপে ধরে বলে, এসব ভালো লাগছে না অদিতি, চলো বাড়ি যাই। এই অস্থিরতা কি তোমার বউয়ের জন্য নাভান? সামনে তাকিয়ে অদিতির মুখে গভীর দৃষ্টি ফেললো নাভান। অদিতি গম্ভীর মুখে তাকিয়ে আছে তার দিকে। সহজে উত্তর দিতে পারল না নাভান। মনে করলো সেদিন রাতের গণনবিহারী এক মেয়ের কান্না, যা তার পুরুষ মনেও নাড়িয়ে দিয়েছিল তৎক্ষণাৎ। তারপরও নিজের অ্যারোঘাট মনোভাব তাকে থামতে দেয়নি। ওটা ওই মেয়ের প্রাপ্য ছিল। ডোন্ট টেক ইট টু হার্ট। হ্যাঁ, মনে হচ্ছে নাভান অদিতিকে ধরে নিয়ে যায় রুমের দিকে। খাটে ফেলে দেয় অদিতিকে। অদিতিও নিজের সবটা আগ্রহ দিয়ে চাচ্ছে নাভানকে। তারপর তারা দুজনে একে অপরের সন্নিকটে চলে আসে। ওরা যা করার করুক, এতে তাদের অধিকার আছে। দেখতে দেখতে স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে 11 মাস কেটে গেল ইয়ানার। নিজের ঘরের বিছানায় আধেহালান দিয়ে বসে আছে ইয়ানা। বিকাল হতে চলল। দুপুরে খেতে যায়নি। নিধি এসে অনেকবার বলে গেছে, ইচ্ছা হয়নি তার। জীবনটাই হাঁপিয়ে উঠেছে প্রায়। সবই তো ঠিকঠাক ছিল ইয়ানার জীবনে। বাবা মাকে নিয়ে তার সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল। শুধু সুখ আর শান্তিতে ভরপুর তাদের ছোট্ট মধ্যবিত্ত
সংসার। তাদের সুখে গ্রহণ হয়ে এলো একটা অ্যাক্সিডেন্ট, তারপর নিমেষে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। বাবা মা হারিয়ে সদ্য 18 পা দেওয়া বাচ্চা মেয়েটির কাছে তখন সবকিছুই দুঃস্বপ্ন মনে হয়েছিল, যেন ঘুম ভাঙতেই ঠিক হয়ে যাবে সব। কিছুতেই সম্মুখের ঘটনাগুলো তার মানতে ইচ্ছা হয় না। বরাবরের মতো ইয়ানা নিশ্চুপ থাকে, মাঝে মধ্যে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে তার, কিন্তু তারপরও গলার মধ্যে কান্না গিলে নেওয়ার অসীম ক্ষমতা হয়ে গেছে এতদিনে। ইয়ানার শ্বশুর শাশুড়ি ইয়ানার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে এক নজরে তাকিয়ে আছে ইয়ানার দিকে। তারা বেশ খুশি। মা বলল, অবশেষে বৌমা আমাদের কথা রাখলো, আমাদের মেয়ে হয়ে এই বাড়িতে 1 বছরের কাছাকাছি কাটিয়ে দিল। বাবা বলল, এমন একটি লক্ষ্মী মেয়ে রেখে আমাদের বদমাস ছেলেটি কিভাবে পারলো বিয়ের দিন বউয়ের মুখ না দেখে চলে যেতে? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমরা এমন ছেলে জন্ম দিয়েছি। আমার মান সম্মানের দিকটাও ভাবলো না একবার। দেখি ছেলে ছাড়া মেয়েদের নিয়ে জীবনটা পার করতে পারি কিনা। মা বলল, যদি আমার বাচ্চা বলতো, মা তোমাদের কথা রাখতে গিয়ে আমি বিয়ে করেছি, তবে আমি আমার পছন্দে আর একটা বিয়ে করতে চাই, তাহলে আমি যেভাবেই হোক বৌমাকে রাজি করাতাম। একটি মেয়ের এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? বাসর ঘরের স্বামী মুখ না দেখে ফেলে চলে যাওয়ার মতো তারা দুজনেই আফসোস করতে থাকে। আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কিছু মেয়ের কপাল সত্যি খারাপ, তবে এমন খারাপ না হোক যে বাসর ঘরে ফেলে রেখে চলে যায়। এমন শ্বশুর শাশুড়ি থাকলে নরকেও ভালো লাগবে। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ মিজান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।